বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে কথা বলেছে ভারতের উদ্দেশ্যে, যে তারা রীতিমতো বিস্মিত। শেখ হাসিনাকে এইভাবে প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ এবং যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। তো এই ঘটনার ব্যাপারে আজকে আনন্দবাজার পত্রিকা শিরোনামটা দেখেন, গণতন্ত্রের জন্য হুমকি, শেখ হাসিনাকে দিল্লিতে ভাষণের সুযোগ করে দেওয়ার জন্য ভারতের দিকে আঙুল বাংলাদেশের। এটা একটু টুইস্ট করে তারা লিখেছে এবং সেখানে বলেছে যে বিবৃতিতে ঢাকা জানিয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুসারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ভারত এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ভারতে বসে শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন তা বাংলাদেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য হুমকি, এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বক্তৃতা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের দিকেও আঙুল তুলেছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা হতাশ হয়েছে। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এক কর্মসূচিতে শোনানো হয় হাসিনার বার্তা, প্রায় ঘন্টাখানেক অডিও বার্তা, যেখানে ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এবং সেখানে প্রকাশ্যে তিনি ইউনূসকে আবার প্রতিদ্বন্দ্বিতার জন্য ডাক দিয়েছেন। মানে ইত্তেফাকের নানান রকম বক্তব্য, আর অ্যাগ্রেসিভলি ইউনূস সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামের ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলো ঢাকা। রোববার বিবৃতিতে তারা বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এবং মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য রাখার যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ সরকার বিস্মিত এবং হতাশ হয়েছে। বিবৃতিতে প্রত্যর্পণের চুক্তি বলা হয়। বাংলাদেশ ক্ষুব্ধ বলেও জানিয়েছে বিবৃতিতে। তারা বলেছে ভারত তাকে নিজেদের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। এই বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অন্তরায় হতে পারে বলে জানিয়েছে ঢাকা। তারা বিবৃতিতে আরো জানিয়েছে ভারতের এই আচরণ প্রতিবেশী সুলভ নয়, এর ফলে দুই দেশের সম্পর্ক ঝুঁকিতে পড়বে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলছে, আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করছে যে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে নির্বাচনের দিন সংঘটিত হিংসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্য পরিষ্কার, মানে এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে মানে ভারত আরো দূরত্ব বাড়াচ্ছে। ভারতের একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দিতে হবে। এটা যেহেতু আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটা হচ্ছে এবং বিদেশিরা ওই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কালকে যেমন যে ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি অন্যান্য দূতরাও ছিল, সেখানেও বলেছে যে আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন কেউ করেনি। তার মানে এক ধরনের চাপ মুক্ত আছে বাংলাদেশ। তো এই অবস্থায় ভারত আরো ক্ষুব্ধ হচ্ছে যে তারা যখন নাকি চুপচাপ ছিল তখন সারা বিশ্ব চাপ দিত বাংলাদেশকে যে সবার অংশগ্রহণমূলক নির্বাচন। এখন ভারত যখন বলছে তখন তাদের পাশে কেউ নেই। সব মিলে ভারত তো একটা মাইনকা চিপার মধ্যে পড়ছে। তো এইটা বাট তারা তো ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছে। তো ওই ক্ষোভটা এখন হয়তো শেখ হাসিনাকে তারা ব্যবহার করছে, সুযোগ করে দিচ্ছে। এবং সেই মানে কনফারেন্সে বা সেই অনুষ্ঠানে সেখানে মোহাম্মদ আরাফাত উপস্থিত ছিল, হাসান মাহমুদ উপস্থিত ছিল, জুমে যুক্ত ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোনেম। মোট কথা তারা এখন সর্বশক্তি নিয়োগ করছে এটা দিয়ে সারা বিশ্বে প্রচার করা যে বাংলাদেশে একটা খুবই খারাপ নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। ইত্যকার বিষয়গুলো নিয়ে তুলে ধরছে। তো এটা নিঃসন্দেহে বাংলাদেশের উপর একটা চাপ এবং একটা অস্বস্তি। সেটা আবার এই ঘটনার জন্য বাংলাদেশ দায়ী করছে ভারতকে। তার মানে সম্পর্ক তো এমনিতেই আর মানে ভালো হচ্ছে না। এমনি বিশ্বকাপ বয়কটটাও যে ভারতে বাংলাদেশের প্লেয়াররা খেলতে যাবে না, সেই কারণে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ বয়কট করলো। তো সব মিলায়
দূরত্বটা কিন্তু আরো বাড়লো। এখন নির্বাচনের পর কি পরিস্থিতি হয় সেটা দেখার বিষয়। দর্শক, একদিন আগে দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনে অডিও বার্তা, অর্থাৎ তার কথা, সেটা নিয়ে দেশে বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি যখন হয়েছে, তখন গত শুক্রবারে ঘটে যাওয়া সেই ঘটনার প্রতিবাদ রবিবারে এসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হলো এবং ভারতকে রীতিমতো ধুয়ে ফেলা হলো। ভারতের প্রচণ্ড সমালোচনা করা হলো এবং ভারত দুই দেশের মধ্যে এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করছে এই শেখ হাসিনাকে কথা বলতে দিয়ে, শেখ হাসিনাকে উগ্রবাদ ছড়াতে দিয়ে সেই ব্যাপারগুলো সরকারের কথাই আকারে ইঙ্গিতে উঠে আসলো। অর্থাৎ সরকার আরও একবার শেখ হাসিনার ইস্যুতে ভারতের বিরুদ্ধে একটা জোরে সোরে অবস্থান নিল, যখন কিনা আমরা দেখছি গতকালই বিশ্বকাপে খেলতে না যাওয়ার ঘটনার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। ভারতের মাটিতে আমরা খেলতে যাচ্ছি না। আজকে আবার শেখ হাসিনার দিল্লিতে কথা বলা নিয়ে সরকারের এই কঠোর অবস্থান কোন বার্তা দিচ্ছে, চলুন একটু জেনে দেখি বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম কি বলছে এই ব্যাপারে। থাকবেন দর্শক। বলছিলাম, শেখ হাসিনার দিল্লিতে কথা বলা নিয়ে, সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে এবার বাংলাদেশ সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো এবং কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করলো। শেখ হাসিনা দিল্লিতে 5 দফা ঘোষণা করেছেন, 5 দফা দাবি, যার মধ্যে অন্যতম হচ্ছে এই সরকারের পতন। এই সরকার বাদ যাবে, নতুন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা তাদের মূল দাবি। এছাড়া আরও 4টা দাবি রয়েছে। সেই কথাগুলো শেখ হাসিনা যখন বলছেন, তখন শেখ হাসিনার যারা কর্মী সমর্থক নেতা রয়েছেন বাংলাদেশে, তারা সেটাতে উৎসাহিত হবেন, উৎসাহিত হয়ে নানা ধরনের সহিংসতায় লিপ্ত হতে পারেন, এই আশঙ্কা সরকারের মধ্যে কাজ করছে। সেই আশঙ্কা থেকে এই সরকার বিবৃতি দিয়েছে। প্রথম আলো বলছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ, নিরাপত্তাকে বিপন্ন করছে। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকেই বিপন্ন করছে শেখ হাসিনার বক্তব্য, এই ভাষ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রথম আলো যখন সেই কথা বলছে, তখন হিন্দুস্তান টাইমস, ভারতের গণমাধ্যম, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শকড বাংলাদেশ প্রোটেস্ট শেখ হাসিনাজ দিল্লি অ্যাড্রেস কলস আর ম্যাস মার্ডারার। অর্থাৎ মর্মাহত শেখ হাসিনার দিল্লি ভাষণের প্রতিবাদে বাংলাদেশ তাকে গণহত্যাকারী বলে অভিহিত করছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার ভাষণকে একটি বিপজ্জনক নজির স্থাপন করার অনুমতি দেওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ ভারতকে হুমকি দিয়েছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ বলেছে যে ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে জনসভায় ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ায় তারা বিস্মিত এবং মর্মাহত, এমনটাই বলছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে, 78 বছর বয়সী শেখ হাসিনা 2024 সালের যে পতন, সেই পতনে পরে শুক্রবার দিল্লির জনাকীর্ণ প্রেস ক্লাবে একটি অডিও ভাষণের মাধ্যমে তিনি তার প্রথম জনসাধারণের সামনে ভাষণ দেন। নভেম্বর মাসে ঢাকার একটি আদালত তাকে তার অনুপস্থিতিতে তার উস্কানিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতবাক। ভারতের রাজধানীতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়ায় এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার ঘৃণ্য বক্তব্যকে ঘৃণ্য বক্তব্য বলা হচ্ছে, ঘৃণ্য বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণ এবং সরকারের প্রতি স্পষ্ট অবমাননা, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটা বলছে। এতে বলা হয়েছে যে হাসিনাকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া একটি বিপজ্জনক নজির স্থাপন করে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেখ হাসিনা কি বলেছিলেন সেই সংবাদ সম্মেলনে, শেখ হাসিনা কি বলেছিলেন সেটাও উদ্ধৃত করেছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে, বাংলাদেশে তার শাসনের অবসানের পর প্রথম জনসভায় শেখ হাসিনা শুক্রবার জনগণের প্রতি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার আহ্বান জানান। কারণ
এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে না। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের 3 সপ্তাহেরও কম সময় আগে এই ভাষণ দেন। অর্থাৎ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তিনি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছেন ভারতে বসে থেকে, এবং ভারত সেটা তাকে দিতে দিচ্ছে। এই কারণে বাংলাদেশ সরকার ভারতের উপরে বেজায় খেপেছে, এবং খেপারই কথা, খুবই স্বাভাবিক। বাংলাদেশের সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে ভারত থেকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার খেপবে না এমনটা তো হতে পারে না। ইউনূসকে একজন দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করেছেন সেই ভাষণে শেখ হাসিনা। এই কঠিন সময়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে বলেছেন। তিনি আরও বলেছেন, যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি দাস পুতুল শাসনকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী পুত্রকন্যাদের, শহীদদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে, আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে হবে, এমন কথা শেখ হাসিনা বলেছেন। তিনি বলেছেন, গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলোয় মিশে গেছে, সংবাদপত্রের স্বাধীনতা নিভে গেছে, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন, যৌন নির্যাতন এখন নিয়ন্ত্রণে নেই, ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমাগত নিপীড়নের সম্মুখীন হচ্ছেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এমন বক্তব্য তিনি দেন। অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালভাবে অন্যান্য আওয়ামী লীগ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন, যেগুলো আমরা জানি যে ফিজিক্যালি উপস্থিত ছিলেন নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী, অভিনেত্রী রোকেয়া প্রাচী। ইদানিং মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে কেন যেন মনে হয়েছে আওয়ামী লীগের কাছে রোকেয়া প্রাচী খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হয়ে গেছে, যে এত বড় আয়োজনে রোকেয়া প্রাচী মঞ্চে, এবং মহিবুল হাসান চৌধুরীরও গুরুত্বপূর্ণ, মানে নওফেলের চাইতেও গুরুত্বপূর্ণ চেয়ারে তাকে বসে থাকতে দেখা গেছে। অনলাইনে মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্যমন্ত্রী, আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকেও যুক্ত হতে দেখা গেছে এই অনুষ্ঠানে। এই যে আয়োজন করা হলো দিল্লিতে, এবং প্রায় 50-52টা দেশের প্রতিনিধিরা আছে, এবং এখানে মানে সংবাদপত্র সংশ্লিষ্ট মানুষরাই ছিলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি ছিলেন। এই ব্যাপক এবং বিশাল আয়োজনে বাংলাদেশ সরকার বিব্রত হবে, এটাই স্বাভাবিক, এবং বিব্রত হয়েছে। একটু দেরিতে হলেও শুক্রবারে ঘটনা ঘটেছে, তারা সময় নিয়ে রবিবারে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেছে, এবং এই কঠোর অবস্থানের জবাবে, যেহেতু ওই অনুষ্ঠানটা একটা অর্গানাইজেশনের ছিল, এবং সেই অর্গানাইজেশন শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে, এর সঙ্গে ভারত সরকারের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি ভারত সরকারকেই আক্রমণ করা হলো যে ভারত সরকার এই কাজটা করিয়েছে, এখন দেখার বিষয় যে বাংলাদেশের আক্রমণে প্রতি আক্রমণ তারা কিভাবে করে, এবং নিশ্চিত করে আজকে রাতের মধ্যেই অথবা কালকের মধ্যেই ভারতের রিপ্লাই আসবে, এবং সেই রিপ্লাইটা বাংলাদেশের চাইতেও বেশি আক্রমণাত্মক হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রমেই দুই দেশের সম্পর্ক যে একেবারে নিপতে গর্তে চলে গেছে, একেবারে নর্দমায় ভাগাড়ে চলে গেছে, সেটা আমরা খুব ভালোভাবেই টের পাচ্ছি। দর্শক, আপনার বক্তব্য কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।